যে স্বামী একদিন ভরা পঞ্চায়েতে লাজুর সিঁদুর মুছে দিয়েছিল, আজ সেই স্বামীকেই লাজুর পায়ে ধরে কাঁদতে হলো। কিন্তু লাজু যখন ডিভোর্স পেপারে সই করতে যাবে, ঠিক তখনই সুদেব এমন একটা ভয়ঙ্কর কাণ্ড ঘটালো, যা দেখে পুরো কফি শপ স্তব্ধ হয়ে গেল। সুদেব কি পারল লাজুর ডাক্তার হওয়ার স্বপ্ন চিরতরে শেষ করে দিতে, নাকি অনুভবের একটা গোপন চাল উল্টে দিল পুরো খেলা? সম্পূর্ণ জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সুদেব কফি শপের ভেতরে যখন লাজুর পা ধরে কান্নাকাটি শুরু করে, তখন লাজু এক মুহূর্তের জন্য থমকে গেলেও পরক্ষণেই তার মনে পড়ে যায় পুরনো সমস্ত অপমানের কথা। কমলা আর সুদেব মিলে তার উপর যে অত্যাচার করেছিল, সেই ক্ষতগুলো এখনও শুকোয়নি। লাজু নিজেকে সুদেবের কাছ থেকে কিছুটা দূরে সরিয়ে নিয়ে অত্যন্ত শক্ত গলায় বলে, তুমি এখানে নাটক বন্ধ করো সুদেব, তোমার আসল রূপটা আমার চেনা হয়ে গেছে। তুমি আজ এখানে আমার পড়াশোনার দোহাই দিচ্ছ, কিন্তু কদিন আগে যখন আমার সিঁদুর মুছে দেওয়া হয়েছিল, যখন গ্রামের লোক আমাকে অপবাদ দিচ্ছিল, তখন তুমি কোথায় ছিলে? সুদেব বলে, আমার ভুল হয়ে গেছে লাজু, আমি বনলতার কথায় এসে সবকিছু গুলিয়ে ফেলেছিলাম। তুমি একবার বাড়ি চলো, মা আর কখনো তোমার সাথে খারাপ ব্যবহার করবে না। লাজু তখন টেবিলের উপর রাখা কলমটা তুলে নেয় এবং উকিলের দিকে তাকিয়ে বলে, কোথায় কোথায় সই করতে হবে বলুন, আমি আর এক মুহূর্ত সময় নষ্ট করতে চাই না। সুদেব লাজুকে আটকানোর আপ্রাণ চেষ্টা করে, কিন্তু লাজু ততক্ষণে ডিভোর্স পেপারের নির্দিষ্ট জায়গাগুলোতে একের পর এক সই করে দেয়। সুদেব চোখের সামনে সবকিছু শেষ হয়ে যেতে দেখে রাগে ক্ষোভে ফেটে পড়ে এবং বলে, তুমি এই সই করে ভালো করলে না লাজু, এর ফল তোমাকে ভুগতে হবে। ঠিক সেই মুহূর্তেই কফি শপে এসে পৌঁছায় অনুভব। সুদেবকে সেখানে দেখে অনুভব নিজের রাগ সামলাতে পারে না। সে সুদেবের কলার চেপে ধরে বলে, তোর সাহস কি করে হয় এখানে এসে লাজুকে বিরক্ত করার? তোকে আমি আগেই বারণ করেছিলাম না? আর কখনো লাজুর ছায়া মারাবি না? সুদেব তখন অনুভবের হাতটা ঝটকা দিয়ে সরিয়ে দিয়ে বলে, তুমিই তো সব নষ্টের মূল অনুভব বাবু। আমার বউকে ফুসলিয়ে তুমি আজ এই পর্যন্ত নিয়ে এসেছ, কিন্তু মনে রেখো, আমিও সহজে ছেড়ে দেব না। খোরপোশের টাকা চাওয়ার ক্ষমতা তোমাদের আমি রাখব না। এই বলে সুদেব কফি শপ থেকে রাগে গড়গড় করতে করতে বেরিয়ে যায়। সুদেব বেরিয়ে যাওয়ার পর অনুভব লাজুর পাশে বসে এবং বলে, তুমি ঠিক আছো তো লাজু? তোমাকেও কোনো আঘাত করেনি তো? লাজু একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, না অনুভব বাবু, আমি ঠিক আছি। আজ আমার জীবনের একটা মস্ত বড় বোঝা নেমে গেল। আমি সুদেবের সামনেই সই করে দিয়েছি, এখন আমি সম্পূর্ণ মুক্ত। অনুভব লাজুর এই সাহসিকতার প্রশংসা করে এবং উকিল বন্ধুকে ধন্যবাদ জানায় সমস্ত কাগজপত্র গুছিয়ে নেওয়ার জন্য। উকিল বন্ধু অনুভবকে আড়ালে ডেকে বলে, সই তো হয়ে গেল, কিন্তু সুদেব যেভাবে হুমকি দিয়ে গেল, আমার মনে হয় ও সহজে চুপ করে বসবে না। ও নিশ্চয়ই কোনো বড় চাল চালার চেষ্টা করবে। তুই লাজুকে একটু সাবধানে রাখিস। অনুভব বলে, তুই চিন্তা করিস না, আমি লাজুর কোনো ক্ষতি হতে দেব না। এদিকে সুদেব কফি শপ থেকে সোজা চলে যায় বনলতার বাড়িতে। বনলতাকে দেখা মাত্রই সুদেব চেঁচিয়ে উঠে বলে, তোমার জন্য আজ আমার সব শেষ হয়ে গেল বনলতা। লাজু ডিভোর্স পেপারে সই করে দিয়েছে, এখনও খোরপোশের মামলা করলে আমি টাকা কোথায় পাব? বনলতা সুদেবের কথা শুনে হাসতে থাকে এবং বলে, তুমি একটা আস্ত ভীরু সুদেব। ও সই করেছে তো কি হয়েছে, এখনও তো আইনি প্রক্রিয়া বাকি আছে। তুমি কমলা মাসিকে সাথে নিয়ে একটা নতুন চাল চলো। লাজু যদি ডাক্তার হতে চায়, তবে ওর ডিভোর্সের কলঙ্ক আর কোর্টের চক্কর ওর কেরিয়ার শেষ করে দেবে। তুমি লাজুর নামে থানায় উল্টো কমপ্লেন করো যে অনুভব তোমার বউকে জোর করে আটকে রেখেছে, আর লাজু তোমার বাড়ি থেকে গয়নাগাটি চুরি করে পালিয়েছে। বনলতার এই কুবুদ্ধি সুদেবের মাথায় ধরে। সে মনে মনে ভাবে, লাজুকে যদি সে না পায়, তবে অন্য কাউকেও সে পেতে দেবে না। সুদেব বাড়ি ফিরে কমলাকে সবটা জানায়। কমলা রেগে গিয়ে বলে, ওই অলক্ষী মেয়েটার এত বড় সাহস, ও আমার ছেলের নামে কোর্টে যাবে? দাঁড়াও, আমিও ডাক্তার হওয়ার স্বপ্ন ঘুচিয়ে দিচ্ছি। কমলা আর সুদেব মিলে গ্রামের কিছু মাতব্বরকে হাত করার চেষ্টা করে, যাতে লাজুর ওপর সামাজিক চাপ সৃষ্টি করা যায়। অন্যদিকে লাজুর সমস্ত বাধা বিপত্তি ভুলে আবার নিজের পড়াশোনায় মন দেবার চেষ্টা করে। সে অনুভবের বাড়ি থেকে দূরে একটা ছোট ঘর ভাড়া নেবার সিদ্ধান্ত নেয়, কারণ সে চায় না তার জন্য অনুভব আর বনলতার মধ্যে কোনো অশান্তি হোক। লাজু অনুভবকে বলে, অনুভববাবু, আপনি আমার জন্য যা করেছেন তা আমি সারা জীবন মনে রাখব, কিন্তু এবার আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। আমি আর আপনার বাড়িতে থাকতে পারব না। অনুভব লাজুকে বোঝানোর চেষ্টা করে যে বাইরে একা থাকা তার জন্য নিরাপদ নয়, বিশেষ করে সুদেব যখন ক্ষেপে আছে, কিন্তু লাজু নিজের সিদ্ধান্তে অড়ড় থাকে। সে বলে, আমি যদি নিজের লড়াই নিজে না লড়তে পারি, তবে ভবিষ্যতে ডাক্তার হয়ে মানুষের সেবা করব কি করে? অনুভবের উকিল বন্ধুও লাজুর এই আত্মবিশ্বাসকে সমর্থন করে এবং লাজুর জন্য একটা নিরাপদ হোস্টেল বা ঘরের ব্যবস্থা করে দেয়।
লাজু যখন নতুন ঘরে শিফট করে তখন তার মনে এক নতুন আশার আলো জাগে। সে সারাদিন রাত এক করে ডাক্তারি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকে। কিন্তু সুদেব আর বনলতা এত সহজে হাল ছাড়ার পাত্র ছিল না। কয়েকদিন পরই লাজুর নতুন ঘরের ঠিকানায় একটা আইনি নোটিশ আসে, যেখানে সুদেব দাবি করেছে যে লাজু তার স্ত্রী এবং সে বিনা কারণে ঘর ছেড়ে চলে গেছে। একই সাথে সুদেব লাজুর বিরুদ্ধে চুরির মিথ্যে অভিযোগও আনে। এই নোটিশ দেখে লাজু ভেঙে পড়ে না, বরং তার ভেতরের জেদ আরও বেড়ে যায়। সে অনুভবকে ফোন করে সব জানায়। অনুভব বলে, লাজু, তুমি একটুও ভয় পাবে না। এই মিথ্যে অভিযোগ কোর্টে এক মুহূর্তও টিকবে না। আমি আমার বন্ধুকে নিয়ে এখনই ব্যবস্থা করছি। পরের দিন কোর্টে শুনানির দিন ধার্য হয়। কমলা, সুদেব আর বনলতা দল বল নিয়ে কোর্টে হাজির হয়। তারা ভেবেছিল লাজু হয়তো সুদেবের পায়ে ধরবে, কিন্তু লাজু যখন অনুভবের সাথে আত্মবিশ্বাসের সাথে কোর্টরুমে ঢোকে তখন সুদেবের বুকটা কেঁপে ওঠে। জাজের সামনে সুদেবের উকিল লাজুর চরিত্র নিয়ে নানা রকম নোংরা কথা বলার চেষ্টা করে এবং দাবি করে যে অনুভবের সাথে লাজুর অবৈধ সম্পর্ক রয়েছে, তাই সে সুদেবকে ডিভোর্স দিতে চাইছে। ঠিক তখনই অনুভবের উকিল বন্ধু কোর্টে এমন কিছু প্রমাণ পেশ করে যা দেখে সুদেব আর বনলতার মুখ শুকিয়ে যায়। অনুভব আগে থেকেই সুদেব আর বনলতার কথোপকথনের একটি অডিও রেকর্ড জোগাড় করেছিল, যেখানে বনলতা সুদেবকে লাজুর নামে মিথ্যে মামলা করার পরামর্শ দিচ্ছিল। সেই অডিও ক্লিপ কোর্টে বাজালো মাত্রই সুদেবের উকিল চিপ হয়ে যায় এবং জাজ সুদেবকে চরম ভর্ৎসনা করেন। জাজ বলেন যে একজন মহিলার পড়াশোনা এবং আত্মমর্যাদার ওপর আঘাত করার জন্য এবং মিথ্যে মামলা করার জন্য সুদেবকে শাস্তি পেতে হতে পারে। একই সাথে কোর্ট লাজুর ডিভোর্স মঞ্জুর করে এবং সুদেবের সমস্ত মিথ্যে অভিযোগ খারিজ করে। কোর্ট থেকে বেরিয়ে লাজু সুদেবের দিকে তাকিয়ে বলে, আজ থেকে তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক রইল না সুদেব। তুমি নিজের নোংরা মানসিকতার জন্য আজ হেরে গেলে। সুদেব আর কমলা লজ্জায় মুখ লুকিয়ে কোর্ট থেকে পালিয়ে যায়। বনলতাও বুঝতে পারে যে অনুভবের সাথে আর পাঙ্গা নেওয়া যাবে না, তাই সেও সেখান থেকে সরে পড়ে। লাজু অনুভবের দিকে তাকিয়ে কৃতজ্ঞতায় চোখ ভেজায় এবং বলে, আজ যদি আপনি না থাকতেন তবে আমি হয়তো এই লড়াইয়ে হেরে যেতাম। অনুভব লাজুর হাত ধরে বলে, এই জয় তোমার নিজের লাজু, তোমার সততা আর জেদ তোমাকে জিতিয়েছে। এবার তুমি মন দিয়ে পড়াশোনা করো আর একজন বড় ডাক্তার হয়ে দেশের মানুষের মুখ উজ্জ্বল করো। লাজু আকাশের দিকে তাকিয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। তার চোখের সামনে এখন আর কোনো বাধা নেই, কেবল আছে এক উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন। কোর্ট থেকে লাজুর পক্ষে রায় আসার পর সুদেব আর কমলা যখন মাথা নিচু করে গ্রাম অভিমুখে রওনা দিল, তখন তাদের মনের ভেতরে জ্বলছিল প্রতিশোধের আগুন। বিশেষ করে সুদেব কোনোভাবেই মেনে নিতে পারছিল না যে লাজু তাকে এভাবে সবার সামনে অপমান করে আইনিভাবে মুক্ত হয়ে গেল। গ্রামের মোড়ে পৌঁছানো মাত্রই চায়ের দোকানে বসে থাকা লোকগুলো সুদেবকে দেখে কানাঘুষো শুরু করে। একজন বলেই বসল, কি হে সুদেব, ডাক্তার বউকে তো আর ফেরাতে পারলে না, উল্টো কোর্টে গিয়ে নাকি আচ্ছা ধোলাই খেয়ে এলে। কমলা চায়ের দোকানের লোকের উপর চেঁচিয়ে উঠে বলে, তোমরা নিজেদের চরকায় তেল দাও গিয়ে, আমার ছেলের কোনো দোষ নেই, ওই মেয়েটাই ছিল অলক্ষী, তবে মনে রেখো আমরাও সহজে ছেড়ে দেব না। সুদেব তার মায়ের হাত ধরে টেনে নিয়ে বাড়ির দিকে হাঁটতে থাকে এবং মনে মনে বলে, লাজু, তুমি কোর্টে জিতে গেছো ঠিকই, কিন্তু তোমার ডাক্তার হওয়ার স্বপ্ন আমি ধুলোয় মিশিয়ে দেব। অন্যদিকে লাজু কোর্টে জয়ের পর এক মুহূর্ত সময় নষ্ট না করে তার হোস্টেলের ঘরে ফিরে আসে। অনুভবের উকিল বন্ধু আর অনুভব লাজুকে পৌঁছে দিয়ে বলে, লাজু, আজ থেকে তোমার নতুন জীবন শুরু হলো, এখন আর পেছনে তাকানোর কোনো প্রয়োজন নেই, তুমি শুধু তোমার পড়াশোনায় মন দাও। লাজু সজল চোখে অনুভবের দিকে তাকিয়ে বলে, অনুভববাবু, আপনার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারব না। আমার মতন একটা সাধারণ মেয়ের পাশে আপনি যেভাবে ছায়ার মতন দাঁড়িয়েছেন তা ভাবলে আমার নিজেরই অবাক লাগে। অনুভব হেসে ফেলে এবং বলে, লাজু, তোমাকে তো আগেই বলেছি, ঋণ শোধ করার কোনো দরকার নেই। তুমি যখন একজন সফল ডাক্তার হয়ে কোনো গরিব মানুষের চিকিৎসা ফ্রিতে করবে, সেদিনই বুঝব আমার চেষ্টা সার্থক হয়েছে। অনুভব চলে যাওয়ার পর লাজু তার টেবিল গুছিয়ে নিয়ে বই খুলে বসে। সামনের সপ্তাহেই তার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মেডিকেল প্রবেশিকা পরীক্ষা রয়েছে, যার উপর নির্ভর করছে সে শহরের নামকরা মেডিকেল কলেজে সুযোগ পাবে কিনা। লাজু নিজের সবটুকু মনোযোগ বইয়ের পাতায় ঢেলে দেয়। রাত বাড়ে, চারদিকের কোলাহল শান্ত হয়ে আসে, কিন্তু লাজুর চোখের ঘুম উধাও হয়ে যায়। সে শুধু দেখতে পায় তার বাবার সেই স্বপ্ন আর নিজের ভেতরের সেই জেদ, যা তাকে দেশের জন্য কিছু করার প্রেরণা যোগায়। এদিকে বনলতা নিজের বাড়িতে বসে ছটফট করছিল। অনুভবের এই জয় সে কোনোভাবেই মেনে নিতে পারছিল না।
সে বুঝতে পেরেছিল লাজু যতক্ষণ অনুভবের জীবনে বা আশেপাশে থাকবে ততক্ষণ অনুভবকে নিজের নিয়ন্ত্রণে আনা অসম্ভব। বনলতা মাঝরাতেই সুদেবকে ফোন করে। সুদেব তখন বিছানায় শুয়ে রাগে ফুঁসছিল। ফোন রিসিভ করতেই বনলতা বলে, সুদেব, তুমি কি এখনও ঘুমাচ্ছ? তোমার লজ্জা করে না? তোমার বউ অন্য একটা পুরুষের হাত ধরে ঘুরে বেড়াচ্ছে আর তুমি ঘরে বসে হাত কামড়াচ্ছ। সুদেব বিরক্ত হয়ে বলে, বনলতা দিদি, তুমি এখন আর জ্ঞান দিও না। কোর্টে যা হওয়ার হয়ে গেছে, এখন আর কি করার আছে? বনলতা কুটিল হেসে বলে, অনেক কিছু করার আছে সুদেব। লাজু আগামী রবিবারে যে মেডিকেল এক্সাম দিতে যাবে, সেই এক্সামটাই যদি ও না দিতে পারে তবে কেমন হবে বলো তো? সুদেব উঠে বসে এবং বলে, মানে কি করতে চাও তুমি? বনলতা বলে, শোনো, লাজুর হোস্টেল থেকে পরীক্ষা কেন্দ্রের দূরত্ব বেশ কিছুটা। ও নিশ্চয়ই সকাল সকাল বেরোবে। তুমি তোমার গ্রামের কয়েকটা ছেলেকে নিয়ে মাঝ রাস্তায় এমন একটা ঝামেলা তৈরি করবে যাতে ও ঠিক সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে না পারে। একটা বছর পিছিয়ে গেলেই ওর সব তেজ জল হয়ে যাবে। সুদেবের চোখে এক হিংস্র চাতুর্য খেলে যায়। সে বলে, হ্যাঁ, এই বুদ্ধিটা একদম ঠিক। ও পরীক্ষা দিতে না পারলে ওর ডাক্তার হওয়ার স্বপ্ন চিরকালের মতন শেষ হয়ে যাবে। আমি কাল থেকেই লোক জোগাড় করার কাজে লেগে যাচ্ছি। দেখতে দেখতে পরীক্ষার দিন এগিয়ে আসে। লাজু তার সব প্রস্তুতি সম্পন্ন করে সকাল সকাল তৈরি হয়ে নেয়। পরীক্ষার দিন সকালে অনুভব লাজুকে ফোন করে বলে, লাজু, আমি কি তোমাকে পরীক্ষা কেন্দ্রে দিয়ে আসব? লাজু বিনীতভাবে বারণ করে এবং বলে, না অনুভববাবু, আপনি অনেক করেছেন। আজ আমি নিজেই যেতে পারব। তাছাড়া আমার পরীক্ষার সেন্টারটা খুব একটা দূরে নয়। আমি একটা রিক্সা বা অটো নিয়ে চলে যাব। আপনি চিন্তা করবেন না। অনুভব বলে, ঠিক আছে, অল দ্য বেস্ট, খুব ভালো করে পরীক্ষা দিও। লাজু একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে হোস্টেল থেকে বের হয়। সকালের মিষ্টি রোদে চারদিকটা বেশ শান্ত লাগছিল। লাজু একটা অটোতে উঠে বসে এবং মনে মনে ঈশ্বরের নাম স্মরণ করতে থাকে। কিন্তু অটোটি যখন শহরের মূল রাস্তা ছেড়ে একটু নির্জন বাইপাস রোডের দিকে ঢোকে, তখনই হঠাৎ একদল যুবক মোটরবাইক নিয়ে অটোর সামনে এসে দাঁড়ায়। অটোচালক সজোরে ব্রেক কষে এবং ভয় পেয়ে যায়। লাজু চমকে উঠে সামনের দিকে তাকায় এবং দেখতে পায় বাইক থেকে নেমে আসছে আর কেউ নয়, স্বয়ং সুদেব। সুদেবকে দেখে লাজুর বুকের ভেতরটা কেঁপে উঠলেও সে নিজের ভয় প্রকাশ করে না। সে শক্ত গলায় বলে, সুদেব, তুমি আবার এখানে কেন এসেছ? আমার রাস্তা ছাড়ো। সুদেব অটোর দিকে এগিয়ে এসে বলে, এত সহজে রাস্তা ছাড়ার জন্য আসিনি লাজু। তুমি আজ পরীক্ষা দিতে যাবে আর বড় ডাক্তার হবে, তা তো আমি হতে দিতে পারি না। ছেলেরা, ওর ব্যাগটা কেড়ে নাও। সুদেবের কথা মতো দুটো ছেলে লাজুর হাত থেকে তার অ্যাডমিট কার্ড আর কলম সম্মিলিত ব্যাগটি জোর করে কেড়ে নেওয়ার চেষ্টা করে। লাজু ব্যাগটি শক্ত করে ধরে রাখে এবং চিৎকার করতে থাকে, বাঁচাও, বাঁচাও বলে। কিন্তু সেই নির্জন রাস্তায় তখন তেমন কেউ ছিল না। সুদেব হাসতে হাসতে বলে, চিৎকার করে কোনো লাভ নেই লাজু, আজ তোমার পরীক্ষা দেওয়া আর হবে না। ঠিক সেই মুহূর্তেই এক অবিশ্বাস্য কাণ্ড ঘটে। পিছন থেকে এক দ্রুতগামী গাড়ি এসে সুদেবের বাইকগুলোর সামনে ব্রেক কষে। গাড়ি থেকে নেমে আসে অনুভব আর তার সাথে কয়েকজন পুলিশ অফিসার। অনুভবকে দেখে সুদেবের মুখের রং চুন হয়ে যায়। আসলে অনুভব লাজুর বারণ সত্ত্বেও মনে মনে একটা আশঙ্কা করছিল যে সুদেব হয়তো কোনো ঝামেলা করতে পারে। তাই সে দূর থেকে লাজুর অটোর ওপর নজর রাখছিল এবং সন্দেহজনক কিছু দেখেই পুলিশে খবর দেয়। পুলিশ অফিসাররা এগিয়ে এসে সুদেব আর তার দলবলকে ধরে ফেলে এবং বলে, তোদের সাহস তো কম নয়, মাঝ রাস্তায় একটা মেয়ের ওপর চড়াও হয়েছিস। সুদেব হাত জোড় করে বলে, স্যার, আমাকে ছেড়ে দিন, আমি কিছু করিনি। অনুভব লাজুর ব্যাগটা উদ্ধার করে লাজুর হাতে দেয় এবং বলে, লাজু, তুমি আর এক মুহূর্ত দেরি করো না, পুলিশের এই গাড়িতে করেই তোমাকে সেন্টারে পৌঁছে দেওয়া হবে। লাজু অনুভবের দিকে তাকিয়ে কৃতজ্ঞতায় কেঁদে ফেলে। পুলিশ সুদেব ও তার সঙ্গীদের ভ্যানে তুলে নেয় এবং লাজুকে সঠিক সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেয়। পরীক্ষার হলে ঢুকে লাজু তার সব ভয় আর আতঙ্ক একপাশে সরিয়ে রেখে অত্যন্ত মনোযোগ দিয়ে পরীক্ষা দেয়। পরীক্ষা শেষে যখন সে হল থেকে বের হয়, তখন তার মুখে ছিল এক বিজয়ের হাসি। সে জানত তার পরীক্ষা খুব ভালো হয়েছে। হল থেকে বের হতেই সে দেখে অনুভব বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছে। অনুভবকে দেখে লাজু দৌড়ে এগিয়ে যায় এবং বলে, অনুভববাবু, পরীক্ষা খুব ভালো হয়েছে, আজ আপনার জন্যই আমি পরীক্ষাটা দিতে পারলাম। অনুভব মৃদু হেসে বলে, লাজু, আজ থেকে সুদেবের অধ্যায় চিরতরে শেষ। পুলিশ ওকে ওর দলবলকে এমন ধারায় কেস দিয়েছে যে সহজে ও আর জেল থেকে বেরোতে পারবে না। আর বনলতার মুখোশও আমি আজ সবার সামনে খুলে দিয়েছি। আমার বাড়িতে বনলতাকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে ওর মতো নোংরা মনের মানুষের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না।
লাজু আকাশের দিকে তাকিয়ে এক পরম শান্তি অনুভব করে। সে বুঝতে পারে যে সৎ পথে থাকলে এবং নিজের স্বপ্নের প্রতি সততা থাকলে সমস্ত ঝড়ঝাপটা পেরিয়ে জয় নিশ্চিতভাবে আসে। কয়েক মাস পর পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় এবং লাজু সমগ্র রাজ্যে প্রথম সারিতে স্থান পেয়ে দেশের সবচেয়ে মর্যাদাপূর্ণ মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পায়। ভর্তির দিন লাজু তার বাবার ছবি বুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে এবং মনে মনে বলে, বাবা, আমি তোমার স্বপ্ন পূরণ করতে পেরেছি। লাজু যখন মেডিকেল কলেজের গেট দিয়ে ভেতরে ঢুকছিল তখন অনুভব দূর থেকে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে হাত নাড়ছিল। লাজু বুঝতে পারে এই দীর্ঘ এবং কঠিন পথচলায় সে শুধু একজন ভালো বন্ধুকেই পায়নি, বরং নিজের আত্মবিশ্বাসকেও ফিরে পেয়েছে। এখন তার সামনে এক বিশাল আকাশ, যেখানে সে ডানা মেলে উড়ে বেড়াবে এবং একজন আদর্শ ডাক্তার হয়ে দেশের পিছিয়ে পড়া মানুষের সেবা করবে। সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে লাজুর জীবনের এক নতুন এবং সুন্দর অধ্যায়ের সূচনা হল।